আমাদের দেশের কোনায় কোনায় যে কত বিস্ময় লুকিয়ে আছে তার সব সন্ধান পাওয়া সত্যিই দুরূহ। তবে প্রায় ঘরের কাছেই এমনই এক অমূল্য সম্পদ কিন্তু তার এক আকর্ষণীয় ইতিহাস নিয়ে দ্বার খুলে রেখেছে, যার নাম মলুটি। চলুন যাই সেই বিস্ময়কর মন্দির গ্রামে। একসময় ছোটনাগপুরের এই অংশ অর্থাৎ চিলা নদীর পাড়ের এই গ্রাম ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীন। নাম ছিল মল্লহাটি। সেখান থেকেই গ্রামের নাম হয় মলুটি, যা আজ ঝাড়খণ্ডের দুমকা জেলার অন্তর্গত। তারাপীঠ থেকে এই জায়গায় পৌঁছানো যায়, তবে আমি তারাপীঠের আগে মল্লারপুর থেকে এখানে গিয়েছি। রাস্তাও ভালো, সময় আর দূরত্বও অনেক কম। মল্লারপুর স্টেশনের একটিমাত্র অটোয় মাত্র 400 টাকায় এই ট্যুর সারা যায়। আমার মল্লারপুর পর্বটি ওপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। কয়েক হাজার বছর ধরে শুঙ্গ সাম্রাজ্য, বজ্রযানী বৌদ্ধ, হিন্দু রাজা, কাশীর পণ্ডিত, এমনকি শঙ্করাচার্যের আগমনও এই গ্রামে ঘটেছে বলে শোনা যায়। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একদম সীমানায় এই অদ্ভুত মন্দির গ্রাম, যে গ্রামকে একদা এখানকার গুপ্ত কাশী বলা হতো। গাড়ি নিয়ে গিয়ে থামে প্রথমে এই জায়গায়। সবচেয়ে বেশি সংখ্যক মন্দির এই জায়গাটার মধ্যে আছে। সবচেয়ে বেশি সংখ্যক একসঙ্গে রয়েছে। 72টা মন্দির গোটা মলুটি গ্রামটার মধ্যে আপাতত অবশিষ্ট আছে। সবকটা তো ঘুরে দেখা সম্ভব না, তবে আগে তো 108টা ছিল। চলুন একটু একটু করে ঘুরে দেখি। অগুন্তি টেরাকোটা নির্মিত এইসব মন্দিরের সময়কাল মোটামুটি 350 বছর। আর আশ্চর্য সেই গল্পটা শুরু হচ্ছে তারও 150 বছর আগে। গৌড়ের আলাউদ্দিন হোসেন শাহ, তার ছিল একটা বাজ পাখি। সেই বাজ পাখি উড়ে গিয়েছিল এবং তাকে ধরে দিয়েছিল গ্রামের একটি অখ্যাত বালক, তার নাম বসন্ত রায়। সেই বসন্ত রায়কে সুলতান আলাউদ্দিন শাহ পুরস্কৃত করেছিলেন এই গ্রামটি উপহার দিয়ে। তার নাম হয়েছিল বাজ বসন্ত। বিলুপ্ত হয়ে যাওয়া মন্দির বা তখনকার স্থাপত্যের ভাঙা অংশ আজও দেখা যায় ইতস্তত। সুখের কথা এই যে এখানকার অধিবাসীদের আক্লান্ত চেষ্টার ফলে সরকার আজ এগুলি অধিগ্রহণ করেছে। প্রচণ্ড ক্ষতির মুখোমুখি মন্দিরগুলো, টেরাকোটার সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত। তবে বেশ কিছু এখনো অক্ষত রয়েছে। তার মধ্যে রাম রাবণের যুদ্ধ, দুর্গা কালী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি, পুরাণের নানা গল্প রয়েছে। রয়েছে কিছু জোড়া শিব মন্দির। কাজ চলছে রক্ষণাবেক্ষণের। বেশিরভাগই চারচালা রীতির মন্দির ও শিবের অধিষ্ঠান। কোটি গ্রামের সেই দরিদ্র ব্রাহ্মণের সন্তান বসন্ত রায় কিভাবে এক উপহার পাওয়া নিষ্কর রাজ্যের রাজা হয়ে উঠলেন, সেই ইতিহাস যেন হাওয়ার মতো বইতে থাকে অজস্র মন্দিরের অলিতে গলিতে। শিকিরবাড়ি দুর্গা মন্দির, ওপরে সিংহের মূর্তিগুলো রয়েছে। অসংখ্য মূর্তি, শুধু মুখগুলো রয়েছে তলাতে, আর সারা গায়ে অলঙ্করণ নিশ্চয়ই ছিল। গৃহ, কিন্তু মাঝের দরজাটা বুঝতে পারছি না। দরজাটা টেরাকোটার দরজা। এইগুলো সব কাজ ছিল টেরাকোটার। দুদিকে দুটো কক্ষ রয়েছে একই রকম। এর পেছন দিকে একটি বহু পুরনো বাড়ি দেখতে পাওয়া যায়। এটারই বয়স
150-200 বছর হবে বলেই মনে হয়। এটা রাজবাড়িরই কোনো একটা তরফের বাড়ি বলে আমার ধারণা, সত্যি অবশ্য নাও হতে পারে। প্রশ্ন জাগে যে এই 108টি শিব মন্দির এ কি সেই বাজবসন্তেরই বানানো? না, তা নয়। বসন্ত রায়ের সেই রাজ পরিবার একটা সময় 4টি তরফে ভাগ হয়ে যায় এবং এই 4 শাখাই পরবর্তীকালে নিজেদের মন্দির বানানোর প্রতিযোগিতায় নামে এবং কালক্রমে সৃষ্টি হয় দেশের এক অনন্য নজির। এএসআই এর সাইটে যদিও 72 নয় 58টি মন্দির টিকে আছে বলে লেখা আছে। 2-4টে মন্দিরে দুর্দান্ত সব পোড়ামাটির কাজ অর্ধ শতাব্দী পেরিয়ে আজও অমলিন হয়ে রয়েছে। এই মন্দিরে এক সময় বলি হতো। দুর্গা মন্দির ছিল এটি, এবং ঠিক তার পাশে এইটি হলো বিষ্ণু মন্দির। পায়ে পায়ে গ্রামের ভেতর দিকে ঢুকে দেখছি একসাথে আরো বেশ কিছু মন্দির। হতে পারে এগুলো হয়তো অন্য আর এক পরিবারের তরফে তৈরি। এখানে আছে কালী মন্দির সংলগ্ন একটা ছোট দোলমঞ্চ এবং বেশ কিছু 4 চালা শিব মন্দির, তবে কোনোটারই কারুকার্য আজ অবশিষ্ট নেই। বেশ কিছু মন্দির ভেঙে গেছে চূড়োগুলো। অসংখ্য মন্দির চারদিকে ছড়ানো, কি করে এটা সম্ভব আমি বুঝতে পারছি না। এমন একটা ক্লাস্টার অফ টেম্পলস এখানেও একটা দেখাই, ভেঙে গেছে। এই মন্দিরটা কি আরো পুরনো ছিল? এরই বাঁহাতে ঘুরলে আরেকটি মন্দির ক্লাস্টার, এবং সেটিও সম্ভবত অন্য আরেকটি পরিবারের তরফে। একটি সূত্র থেকে পাওয়া একটা তথ্য দিই, এই 4 তরফের যে 4টি ক্লাস্টার ছিল তার মধ্যে একটি রাজার বাড়ি, দ্বিতীয়টি মধ্যম বাড়ি, তৃতীয়টি সিকির বাড়ি এবং চতুর্থটি 6 তরফ। এখানে একটা পুরনো দালানের অংশ দেখতে পাওয়া যায় এবং দূরে প্রাচীন একটা প্রাসাদের অংশ আজও রয়ে গেছে। হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম মন্দির স্থাপত্যের সম্মুখীন হচ্ছি, তার মধ্যে এটা একটা অদ্ভুতভাবে চোখ টানল। 3টি মন্দিরের সমাবেশ একসঙ্গে এবং তার চালাগুলি একটু অন্য রকমের, দুদিকেরটি একরকম, মাঝেরটা আলাদা। অদ্ভুত স্থাপত্য। এরও গায়ে কিছু অলঙ্করণ ছিল বলেই মনে হয়। এর সঙ্গে হঠাৎ দেখা পেলাম একটি রেখ দেউল স্থাপত্যের মন্দির। এখানে মোট 4-5 রকম স্থাপত্যের মন্দির দেখতে পাওয়া যায়, কিন্তু পঞ্চরত্ন, নবরত্ন অর্থাৎ চূড়া যুক্ত যে মন্দির সেগুলো দেখতে পেলাম না। আরো আছে মোট 70-72টা মন্দির এখানে অবশিষ্ট রয়েছে, বাকিগুলো সব ধূলিসাৎ। কিছু কিছু সরকার এগুলোকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন, দেখে ভালো লাগছে। রাস্তা ধরে খানিকটা এগোলে পরে বামতলা। আজ থেকে 225 বছর আগে বামদেব অর্থাৎ বামাখ্যাপা সাধনা করতে এসেছিলেন এই গ্রামে। 1.5 বছর থাকেন তিনি এখানে। পরে মলুটির 1000 বছরের বেশি পুরনো সর্বপ্রাচীন মৌলিক্ষা মায়ের মন্দিরে শোনা যায় তিনি সিদ্ধি লাভ করেন। সেই সময় এই মলুটি গ্রাম আধ্যাত্মিক তন্ত্র সাধনার এক পীঠস্থান ছিল। বামাখ্যাপার নামাঙ্কিত এই মন্দিরে ওনার ব্যবহৃত শঙ্খ ও ত্রিশূল রাখা আছে সযত্নে। এবার ওই একই রাস্তা ধরে ফিরতি পথে যাব মৌলিক্ষা মন্দিরে, এবং পথে পড়বে আরো 2-1টা সেই প্রাচীন শিব মন্দির। চিলা নদীর একেবারে প্রায় তীরে এই জাগ্রত মায়ের মন্দির। এই নদীগর্ভে 10-15 হাজার বছর আগেকার মিসোলিথিক যুগের সমাজের প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে। এই হলো সেই মৌলিক্ষা মন্দিরের
প্রবেশপথ। আশ্চর্য রহস্যময়ী এই দেবীর কথা। হিন্দু ধর্মে এই দেবীর কোনো উল্লেখ নেই, বরং বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখায় এই তন্ত্রমায়ের সূত্র পাওয়া যায় বলে কিছু মত দেখতে পাওয়া যায়। ধ্যানী বুদ্ধের স্ত্রী শক্তি পাণ্ডারার মূর্তির সাথে মিল পাওয়া যায় মৌলিক্ষার। বাজবসন্তের রাজপরিবারের আরাধ্যা দেবী ছিলেন ইনি। সে তো 500 বছর আগের কথা, কিন্তু তারও আগে কাদের দ্বারা পূজিত হতেন মা মৌলিক্ষা সে আজও রহস্যে ঘেরা। মৌলি কথার অর্থ হলো মস্তক, আর ইক্ষা হচ্ছে দৃষ্টি। মায়ের এই অদ্ভুত দর্শন বিগ্রহই রয়েছে এই মন্দিরে। মাটির ওপরে কেবল একটি মস্তক। সিংহবাহিনী দুর্গা হিসেবে দেবী পূজিত হন এই মন্দিরে। মন্দির চত্বরেও আছে আরেকটি বামদেবের মন্দির। সারাদিনই খোলা থাকে এই মন্দির, তবে অন্নভোগের জন্য 70 টাকার টিকিট কেটে কিন্তু আগে বুকিং করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে। তারাপীঠ বা কাছাকাছি কোথাও ঘুরতে এলে অবশ্যই কিন্তু মলুটি যাবেন সবাই। মলুটির এই পর্ব এখানেই সমাপ্ত, মৌলিক্ষা মায়ের মন্দির দিয়ে। আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ ভবঘুরে দীপাঞ্জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে।